হঠাৎ প্রেমে আসলো তুফান, ডুবলো তরি মাঝে। স্বপ্নখানা ভাঙতে দেখি সেই তুমি নেই কাছে। বিনিদ্র রাত জাগবে দুজন, দু চোখ ভেজা ঘুম। আবির রঙে রাঙা হবে ভালোবাসার মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজ শুক্রবার, আর সময় যখন রাত্রি ৮টা, তখন ভালোবাসার মরশুমের আরও একটা নতুন ভালোবাসার গল্পের সময় হয়ে গেছে। নিয়ে চলে এসেছি আজকের নতুন গল্প, শ্রাবণ প্রেমের গল্প। আজকের গল্পের লেখক আমি, অর্থাৎ তোমাদের বন্ধু প্রীতম। আর গল্প পাঠেও রয়েছি আজ আমি, তোমাদের বন্ধু প্রীতম। আর আমার সঙ্গে আজ অন্যান্য চরিত্রে যারা রয়েছে তারা অবশ্যই অন্তরা, সঙ্গে চৈতালি, মিনহাসুল এবং অচ্যুতা। তবে ওই একই কথা, গল্প শুরুর আগে আরও একবার মনে করিয়ে দিই। মনে আছে তো, ভালোবাসার মরশুমের আরও একটা নতুন চ্যানেল, শুধুমাত্র ভূতের গল্পের জন্য, ভূত চর্চা, যেখানে প্রতি শনিবার রাত্রি ঠিক 11টার সময় একটা করে হাড় হিম করা ভূতের গল্প আপলোড করি। কি বললে? চ্যানেলের লিংক তোমার কাছে নেই, তাই তো? ঠিক আছে, এই গল্পের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম চ্যানেলের লিংক। মনে করে সাবস্ক্রাইব করো কিন্তু। আর চলে এসো ঠিক আগামী শনিবার রাত্রি 11টায়। চলো তাহলে আজ আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, শ্রাবণ প্রেমের গল্প। নমস্কার, আমি বিকাশ দত্ত, বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত পাঁচরা গ্রামের নিবাসী। একটা অত্যন্ত সাধারণ ছেলে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজকের গল্পের কেন্দ্রবিন্দুতে আমি। অবাক হচ্ছেন তো? সে হতেই পারেন, কিন্তু একবার ভেবে দেখুন তো, আমার মতো অত্যন্ত সাধারণ, কোনো বিশেষত্বহীন একটা ছেলেকে নিয়ে ঠিক কটা গল্প তৈরি হয়? আরে বাবা, হবেই বা কী করে? আমি কি কোনো নামকরা বিজনেসম্যানের ছেলে? নাকি আমার বাবা কোনো বিখ্যাত রাজনীতিবিদ? নিতেন পক্ষে আমি যদি কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বা মেধাবী কিছু একটা হতাম, তাহলেও না হয় আমাকে নিয়ে গল্প হওয়ার একটা ব্যাপার হতো। কিন্তু আমি তো এসবের কিছুই নয়। আমার বাবা শ্রীযুক্ত বিভাস দত্ত একজন সামান্য চাষা। নিজের কিছু জমিতে ওই ধান, আলু, মরশুমি সবজি এইসব চাষ করেন। হেন একজন গ্রামের কৃষকের পড়াশোনায় খারাপ, অত্যন্ত সাধারণ দেখতে, ততোধিক সাধারণ মানের জীবনযাপনে অভ্যস্ত একটা ছেলেকে নিয়ে হঠাৎ করে লোকজন গল্প লিখবেই বা কেন? আসলে আমাদের গল্পগুলো কেউ বলে না, কারণ তার মধ্যে সত্যিই তো কোনো বিশেষত্ব থাকে না। কিন্তু তাদের জীবনেও ওঠাপড়া থাকে, স্ট্রাগল থাকে, ইমোশন থাকে, আর থাকে ভালোবাসা। আসলে চাইলেই আমাদের নিয়ে গল্প লেখা যায়, কিন্তু লিখবে কে? তাই অগত্যা আজ আমি আমার নিজের গল্প বলতে নিজেই চলে এলাম। তাহলে শুরু থেকে শুরু করি। আমি আর আমার দাদা, মানে আমরা দুই ভাই, বছর 3 ছোট বড়। আমার দাদা প্রকাশ দত্ত, আর আমার নাম তো আগেই বললাম। তবে আমাদের দুজনের পার্থক্য অনেক, জানেন। বলতে পারেন আমরা উত্তর মেরু আর দক্ষিণ মেরু। একটা আকর্ষণ থাকলেও কোনোদিন এক হতে পারলাম না। প্রকাশ মানে আমার দাদা পল্টু, পড়াশোনায় অত্যন্ত মেধাবী। ছোট থেকে আজ পর্যন্ত গ্রামের স্কুলে প্রথম বই দ্বিতীয় হয়নি। আর সেখানে আমি প্রতি বছর পাশ করব কিনা সেই নিয়েই চিন্তায় থাকতো আমার বাড়ির লোকজন। এমনিতেই আমাদের গ্রামের একটাই বড় স্কুল, পাঁচরা হাই স্কুল। সেখান থেকে আমার দাদা মাধ্যমিকে দুর্দান্ত নাম্বার নিয়ে পাশ করেছিল। তারপর আঝাপুর হাই স্কুল থেকে সায়েন্স নিয়ে পড়াশোনা করে জয়েন্ট এন্ট্রান্সে চান্স পেয়ে বিটেকে ভর্তি হয়েছিল। আর ওদিকে আমি ওই একই স্কুল থেকে কোনোভাবে সেকেন্ড ডিভিশনে মাধ্যমিক পাশ করার পর
উচ্চ মাধ্যমিকে আর্টস নিয়ে ভর্তি হয়েছিলাম। সেখানেও পাশ করেছিলাম মাত্র 48% নম্বর নিয়ে। আসলে কি জানেন তো, পড়াশোনা করতে আমার খুব একটা ভালো লাগে না। আসলে আমি ইন্টারেস্ট পাই না। তবে হ্যাঁ জানেন, আঁকাঝোঁকা করতে খুব ভালো লাগে। সেভাবে কারোর কাছে প্রথাগতভাবে না শিখলেও আমি কিন্তু মোটের উপর খারাপ আঁকি না। আলপনা দিই, ওয়াল পেন্টিং করি, ফেব্রিক পেন্টিং করি, এসব আমার বেশ পছন্দের কাজ। খুব ইচ্ছে ছিল জানেন, আঁকাঝোঁকাটাকেই প্রফেশন করব। কিন্তু আমার বাড়ির লোকজনেদের অবশ্য সেটা খুব একটা পছন্দের নয়, তাই আমারও আর ও পথে পা মারানো হয়নি। উচ্চ মাধ্যমিকের পর ওই মেমারি কলেজে পাস কোর্সে ভর্তি হলাম। যদিও দাদা বরাবর বলেছিল পলিটেকনিক করলে নাকি চাকরি বাকরি পাওয়া যেতে পারে, তবে একে মাধ্যমিকে 2nd ডিভিশন, তার উপর উচ্চ মাধ্যমিকে ওই নাম্বার, সেখানে আমি কিনা করব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। পাগল নাকি? যদি বা পাস কোর্সে পড়ে গ্র্যাজুয়েট হওয়ার একটা চান্স আছে, পলিটেকনিকে ভর্তি হলে সেটুকুও থাকবে না। আরে ভাই, তোর রেজাল্টের একই অবস্থা, সেমিস্টারে 5.6 পেয়েছিস? এত খারাপ? আরে দূর, থাম তো, পাস করে গেছি এই যথেষ্ট। জানিস কত জনের সাপ্লি এসেছে? পলিটিক্যাল সায়েন্স আর ইতিহাস ঝুড়ি ঝুড়ি সাপ্লি পেয়েছে লোকে, আমি তো তাও দেখ পাস করে গেছি। কি বাহাদুরির কথা! পাস করে গেছি, তা আবার কত পার্সেন্ট নাম্বার নিয়ে? 45%। ছি, এটা কোনো নাম্বার হয়েছে? হ্যাঁ রে, এই নাম্বার নিয়ে তুই আদৌ কোনো মাস্টার্সের চান্স পাবি? এ দাদা থাম না, আমার মাস্টার্স করে কোনো কাজ নেই, এই গ্র্যাজুয়েশনটা করেই আমার কোনো লাভ হবে না। তুই তোর কথা বল। আরে তোর তো আজকে একটা ক্যাম্পাসিং ছিল না, তার কি খবর? হ্যাঁ, আজ ওই গ্রুপ ডিসকাশন আর অ্যাপটিটিউড টেস্ট ছিল, দুটোতেই কোয়ালিফাই করে গেছি। এবার টেকনিক্যাল রাউন্ড আর পার্সোনাল ইন্টারভিউ, ওই দুটোতেই কোয়ালিফাই করতে পারলেই চাকরিটা পেয়ে যাব। ওহ গ্রেট, আমার দাদা ফাইনালি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ব্যাপারই আলাদা। মাল্টি ন্যাশনাল কোম্পানি, ঝকঝকে কাঁচের ফ্লোরে আলাদা আলাদা সেই বাক্সর মতো কি যেন বলে ওগুলোকে, কিউবিকালে বসে আমার দাদা সফটওয়্যার ডেভেলপ করছে। গলায় একটা ঝাক্কাস আইডি কার্ড ঝুলছে, ফর্মাল ড্রেস, পলিশ জুতো, এইসব পরে অফিস যাচ্ছে। ভাবতে পারছিস, ব্যাপারটাই আলাদা। আমার তো ভাবতেই এখন কেমন যেন একটা প্রাউড ফিল হচ্ছে। আমাদের গ্রামের লোকজনেরা দেখবি তাকিয়ে থাকবে শুধু। শুধু আমাকে নিয়ে প্রাউড ফিল করে কি লাভ? নিজে এমন কিছু কর যাতে আমরাও তোকে নিয়ে প্রাউড ফিল করি। কিন্তু তোর যা পড়াশোনার হাল দেখছি, তাতে তো আমার মনে হচ্ছে গ্র্যাজুয়েশনটুকুই ঠিকঠাক উতরাতে পারবি না। হতেই পারে, দেখলি ধুম করে মাঝপথে পড়াশোনাটাই ছেড়ে দিলাম, অস্বাভাবিক কিছু তো নয়। দেখ, আমি কতবার না বলেছি আমার দ্বারা অত পড়াশোনা হবে না তোর মতো। কতবার করে বললাম, ওরে পলিটেকনিকটা পড়ে নে, অন্তত লোকে তো তোকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলেও তো চিনতো নাকি? তা নয়, নিজে জেদ করে পাশ কোর্সে গ্র্যাজুয়েশন করতে ভর্তি হলি, তাও আবার কিসে? আর্টসে। এসবের কোনো দাম আছে? ভেবে দেখেছিস গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কি করবি? আজকাল তো সরকারি চাকরির যে অবস্থা, তার উপর সেখানে পেতে গেলে যে পরিমাণ পড়াশুনো করতে হয়, তার ধারে কাছেও তুই করিস না। কি যে হবে তোর! ওরে পলিটেকনিক মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, সেখানেও তো আমায় সেই অঙ্ক করতে হতো, বিজ্ঞান পড়তে হতো, তারপর আরও না জানি কত শক্ত শক্ত পড়াশোনা। ওসব আমার মাথায় ঢোকে বল? আমি হলাম গবেট। তোর মতো যদি বুদ্ধি হতো রে, তাহলে তো আর এত চিন্তাই ছিল না। মা ঠিকই বলে, তোর দ্বারা এখন দেখছি সত্যিই কিছু হবে না। শুধুই মায়ের সঙ্গে ঝগড়া করি তোর হয়ে। এবার গ্র্যাজুয়েশনের পর কি করবি কিছু ভেবে দেখেছিস? চাকরি না পেলে গ্রামে একটা আঁকার স্কুল খুলবো, তারপর ওই বাচ্চাদেরকে আঁকা শেখাবো। বল, মন্দ আইডিয়া বল? ওরে আমার মকবুল ফিদা হোসেন রে, কত বড় পেন্টার উনি, এলেন আঁকা শেখাতে। এই শোন, এই আঁকা শিখিয়ে না আজকাল আর সংসার চলে না। সলিড কিছু না করতে পারলে খেতে পাবি না। খাওয়ানোর জন্য তো তুই আছিস।
আর তাছাড়া আমাদের যা জমি জমা আছে ও চাষবাস করে ঠিক চলে যাবে, আমি অত ভাবি না। আজ ভাবিস না, কাল ভাবতে হবে। সারা জীবন পরিস্থিতি একরকম থাকে না বিল্টু। একটা সময় পর বাবা মা থাকবে না পাশে, আমিও কোথায় নিজের কেরিয়ার করতে চলে যাব তার কোনো ঠিক ঠিকানা থাকবে না। সেদিন নিজে একা একা কি করে সার্ভাইভ করবি সেটা ভেবে রাখিস। আজ কথাগুলো বলছি, ভালো লাগছে না, কাল যখন এটাই সত্যি হবে তখন বুঝতে পারবি। হ্যাঁ, বুঝতে পারি রে দাদা, বুঝতে পারি, কিন্তু কি করব বলতো? সবার জন্য তো আর সব কিছু নয়। পড়াশোনা, অধ্যাবসায়, মেধা এসব আমার জন্য নয়। ধরে নে আমার দুটোই নেই, তখন তো আমাকে বিকল্প কিছু ভাবতেই হবে বল। সবাই কি আর ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে রে? আর সবাই যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হতো তাহলে ভাবতো, এই যে চাষবাস করে যারা, দোকান বাজার সামলায় যারা, মাঠ ঘাট এই সমস্ত যারা চালাচ্ছে তাদেরকে পেতি। আচ্ছা, সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেলে বাকি পেশাগুলোর কি হতো বলতো? মুখে মুখে তো প্রচুর কথা বলতে শিখে গেছিস, নিজের ভালোটা কবে বুঝতে শিখবি রে? যতদিন না আমার মধ্যে কোনো জটিলতা আসছে ততদিন বোধহয় আমার আর নিজের জন্য ভালো কিছু চিন্তা ভাবনা করা হয়ে উঠল না রে। চিন্তা করিস না দাদা, তুই অনেক উন্নতি করবি, অনেক টাকা পয়সা করবি, কিন্তু আমি কখনো সেসবে ভাগ বসাতে যাব না। আমি জানি ওগুলো সব তোর মেধার জন্য অর্জন করা ফল, সেখানে আমার কোনো অধিকার নেই। দেখলেন তো, এইসব ব্যাপার আমার বাড়িতে নতুন নয়। ওই আমার পড়াশোনা, আমার ফাঁকিবাজি, এসব নিয়ে আমার বাড়িতে রোজ চর্চা চলছে। একটা ব্যাপারে আমি খুব লাকি জানেন, দাদা মেধাবী হওয়ায় ওর ভালো রেজাল্ট, ওর উন্নতি এসব নিয়ে যতটা বাহবা ওকে দেওয়া হয় তার থেকে অনেক বেশি তিরস্কার আমার অকর্মণ্যতার জন্য করা হয়। আর আজকাল তো এসব বড্ড বেশি গা সওয়া হয়ে গেছে। তবে একটা ব্যাপারে দাদার সঙ্গে আমাকে কিন্তু বেশ পার্শিয়ালিটি করা হয়। ঘরের কাজকর্ম কিংবা টুকটাক ফাই ফরমায়েশ এইসবের জন্য কিন্তু আমাকেই প্রাধান্য দেওয়া হয় সব সময়। কেন বলুন তো? আরে বাবা, খুব সিম্পল ব্যাপার। আমাকে তো আর কঠিন কঠিন পড়াশোনা করতে হয় না, ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পাশ করতেও হচ্ছে না। তাই টুকটাক ওই বাজার যাওয়া, এটা সেটা দোকান থেকে নিয়ে আসা, বাবার চাষের কাজে বাবা মাঠে গেলে বাবাকে খাবার দাবার পৌঁছে দেওয়া, রেশন তুলতে যাওয়া, ধান ঝাড়ানো, এসব ঠেকা কাজ সব সময় আমাকে দিয়েই করানো হয়। কারণ একটাই, দাদাকে মন দিয়ে পড়াশুনো করার সুযোগ দিতে হবে। আমার ক্ষেত্রে তো সেসবের বালাই নেই, তাই যে কোনো পরিস্থিতিতে আগে হাঁক পড়ে আমার। এই যে নবাব বাহাদুর, যান গিয়ে রেশন দোকান থেকে কেরোসিন তেলটা নিয়ে এসে আমাকে উদ্ধার করুন। পড়াশোনার নামে তো অষ্টরম্ভা, ঘরের কাজগুলো করে দিলে তবু একটু ক্ষতিপূরণ করা হয়। ও মা, ওকে ওরকম করে কেন বলছো? আরে বাবা, ও তো এমনিতে অনেক কাজই করে। তুমি এক কাজ করো, আমাকে দাও তো, আমি নিয়ে আসছি আজকের কেরোসিনটা। কাল ওর পরীক্ষা, পড়ছে বেচারা, পড়তে দাও। থাক থাক, কি এমন ব্যারিস্টারি ডাক্তারি পড়ছে যে কাল পরীক্ষা বলে বই থেকে 10 মিনিট মুখ তুলে গিয়ে বাড়ির জন্যই কাজটুকু করে আসতে পারবে না? তোকে মাথা ঘামাতে হবে না, তোর পড়াশোনার চাপ অনেক বেশি, তুই নিজে পড়াশোনা কর। বিল্টু, গিয়ে চটপট কেরোসিন তেলটা নিয়ে আয়। হ্যাঁ মা, দাও দাও, কেরোসিনের পিপখানা দাও দেখি, চটপট নিয়ে চলে আসি। ওই রেশন দোকানের বুড়ো সাধনটা খুব তেল মেরে দেয় জানো, আমি গেলে ওকে একটু ওজনে মারতে দেব না, এমনটাই দেব না। থাক থাক, অত বাহাদুরি দেখিয়ে কাজ নেই। এমনিতেই তোকে নিয়ে পাড়া ঘরের দুর্নামের কমতি নেই, তার ওপরও ওইসব গুন্ডাবাজি দেখিয়ে আমাদের আর মাথা হেঁট করতে হবে না। এমনিতেই লোকে বলে বিভাসবাবুর বড় ছেলেটা যেমন গ্রামের মুখ উজ্জ্বল করেছে, তেমন বিভাসবাবুর ছোট ছেলেটা একটা কুলাঙ্গার তৈরি হচ্ছে। সেটাকে আর সত্যি প্রমাণ করতে হবে না। এসব কি কথা মা? ও পড়াশোনায় ভালো নয় তার মানে ও কুলাঙ্গার? এমনটা বলা কিন্তু ঠিক নয়, সবার মাথা তো আর সমান হয় না। দেখ না দাদা, এই কথাটা কতবার মাকে বোঝানোর চেষ্টা করেছি,
ওরে বাবা, আমার পড়াশোনায় মাথা ভালো নয়, আমি ভালোবাসি না পড়াশোনা করতে। কি মুশকিল বল দেখি। আচ্ছা তুই বল, আমি তো চেষ্টা করেও পারি না রে রেজাল্ট ভালো করতে। এটা কি আমার দোষ বল? না না, তুমি পড়াশোনা করো না, তোমার রেজাল্ট ভালো হয় না, এসব তোমার দোষ কেন হতে যাবে? এসব তো আমার দোষ। আমি ছোট থেকে আড়াউং ধোলাই দিয়ে বড় করিনি, আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলেছি, তাই আজ এই দিন দেখতে হচ্ছে। ঠিক আছে মা, থাক। এই এই ভাই, তুই যাবি তো যা, না যাবি তো আমি নিজেই যাচ্ছি। শুধু শুধু নিজেদের মধ্যে ঝামেলা করে কাজ নেই। পল্টু, তুই না লাই দিয়ে দিয়ে বিল্টুটাকে মাথায় তুলছিস, দেখিস একদিন ওর জন্যই মুখে আমাদের চুনকালি পড়বে। তখন যে কি করব জানি না বাবা। এই নে, যা গিয়ে কেরোসিন তেলটা নিয়ে এসে উদ্ধার কর, মেলা কাজ পড়ে আছে। সকাল থেকেই ছেলেকে নিয়ে আর ভালো লাগে না বাবা। তবে জানেন তো, মা আমার একটু রাগী আর খিটখিটে স্বভাবের হতে পারে, তবে দুই ছেলেকে কিন্তু তিনি মোটামুটি সমান নজরেই দেখেন। এই ধরুন, আমি সারাদিন টোটো কোম্পানি করে দুপুরবেলা দেরি করে বাড়ি ফিরলাম, মা কিন্তু আমার জন্য না খেয়েই বসে থাকে। হ্যাঁ মানছি, বকাঝকাটাও একটু বেশিই করে, সে তো করবেই বলুন। আমার মতো বাউন্ডুলে চণ্ডীচরণকে কি পুজো করা উচিত? এই তো সেদিন কত দেরি করে দুপুরবেলা বাড়ি ফিরছি, বেচারা মা না খেয়ে বসেছিল। মাথা গরম হয়ে যাওয়াটা কি স্বাভাবিক নয় বলুন? ঢুকতে ঢুকতেই 10 কথা শুনিয়ে দিল। এই যে নবাবের বেটা, কোথায় যাওয়া হয়েছিল? সেই সকাল থেকে তো টিকিটাও দেখতে পাইনি। এখন দুপুর 3:30 বাজে, নাওয়া নেই খাওয়া নেই, টো টো করে ঘুরে বেড়াচ্ছ, আর বাড়িতে এদিকে আমি না খেয়ে বসে আছি। সে খেয়াল আছে? কোথায় গিয়েছিলে? ওরে বাবা, ও পাড়ার গণেশ জেঠু, ওদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো না, তাই গণেশ জেঠু বলছিল ওদের দালানে যেন একটা সুন্দর করে আলপনা এঁকে দিই, তাই তো গিয়েছিলাম গো। এলেন দেশ উদ্ধার করে, ঘরের খেয়ে মনের মোষ তাড়িয়ে। কি যে পাও জানি না বাবা। এই শোনো, আজ অপেক্ষা করে বসে রইলাম, কাল থেকে আর অপেক্ষা করে বসে থাকবো না। যে চুলোয় যাবে যেও, দেরি হলে সেখান থেকেই খেয়ে এসো। বাড়িতে এত বেলা পর্যন্ত ভাত আগলে বসে থাকতে পারবো না। তুমি তো খেয়ে নিতে পারতে, শুধু শুধু আমার জন্য কেন অপেক্ষা করতে গেলে বলো তো? আমি এসে ঠিক ওই চান টান করে খেয়ে নিতাম। হ্যাঁ তাই তো বাবা, আমার ঘাট হয়েছে। ছেলেদের মুখে ভাত না তুলে নিজে গিলে ফেলবো, এমনটাই তো ভেবেছো আমায়? আমি তোমার সৎ মা কি না? তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি? কি সব বলে যাচ্ছ বলো তো তখন থেকে? বলছে কি আর সাধ করে? লেখাপড়া নেই, কাজকর্মের চিন্তা ভাবনা নেই, বয়স বেড়ে যাচ্ছে, কলেজের রেজাল্ট খারাপ হচ্ছে, তাও তুমি তোমার মতো যা খুশি তাই করে বেড়াচ্ছ। তাতেও আবার কিছু বলা যাবে না, তাই তো? আরে বাবা, ব্যাপারটা তা নয় মা। এই তো দেখো না, গণেশ জেঠু দালানে আলপনা এঁকে দেওয়ার জন্য 200 টাকা দিয়েছে। আমার তো আঁকতে ভালো লাগে, তুমি তো জানো। ও মা, তাই বুঝি? 200 টাকা পেয়েছো তুমি? তা 200 টাকা দিয়ে কি কিনবে? একটা বাগান বাড়ি নাকি একটা 4 চাকা? মা, 200 টাকায় যে এসব কিছু হয় না সে আমি খুব ভালো করেই জানি, কিন্তু দেখো এইভাবে তো একটা বিকল্প রোজগারের রাস্তা তৈরি হতে পারে। আমি তো আর দাদার মতো লেখাপড়ায় ভালো নই, শহরের নামি দামি কলেজেও পড়িনি। আমি না হয় আঁকা শিখিয়ে রোজগার করব। সেই বিভাসবাবুর ছেলে পাড়ায় পাড়ায় ছেলেদের আঁকা শিখিয়ে বেড়ায়, এটাই হবে পরিচয়। শোন বিল্টু, আজ পরিষ্কার বলে রাখি, এই কলেজ পাশ করার পর যদি একটা ঠিকঠাক চাকরিতে না ঢুকতে পেরেছো, তাহলে আর এ বাড়িতে তোমার থাকার জায়গা হবে না। সারা দিন সবাই বলবে বড় ছেলেটা মহান আর ছোটটা হনুমান, আমি শুনতে পারবো না। তবে জানেন তো, এসব ভালো মন্দে ভালোই চলছিল জীবনটা। তারপর দাদা চাকরি পেয়ে গেল, আর কোথা থেকে যেন একরাশ হীনমন্যতা গ্রাস করলো আমায়। আমি সাধারণ পড়াশোনায় অকর্মণ্য হয়ে বাড়িতে বসে থাকা, রোজগার না করে এমনি এমনি দিন কাটিয়ে যাওয়া, এসব বেশি দিন তো চলতে পারে না। তাই সিদ্ধান্ত নিলাম, পড়াশোনা আপাতত ইতি,
একটা ছোটোখাটো চাকরি শুরু করব। বাবাকে জানালামও সে কথা, যদিও উনি কোনো দিন কোনো বিষয়ে আপত্তি করেননি। এবারেও তার ব্যতিক্রম হলো না। বাবা, বলছিলাম কি, একটা ছোটোখাটো কাজের বন্দোবস্ত করেছি। খুব বেশি কিছু নয়, ওই কলকাতায় একটা শপিং মলে সেলস বয়ের কাজ। মাইনেও খুব বেশি নয়, ওই 1000 আষ্টেক। তোমার যা যোগ্যতা তাতে এই চাকরির থেকে বেশি আর কি পাবে? তখন তোমায় অত করে বললাম পড়াশোনাটা করো, করলে কই? আজ তুমি যদি পড়াশোনাটা করতে তাহলে তুমিও তোমার দাদার মতো একটা ভালো চাকরি করতে পারতে। বাদ দাও, জোর করে তো আর কাউকে দিয়ে কিছু হয় না। এখন যা পেয়েছো তাই করো। কিন্তু তোমার তো এখনো কলেজ শেষ হয়নি, তার মানে তুমি কলেজটা আর করবে না বলছো, তাই তো? বাবা, সত্যি বলতে কি, পড়াশোনা বিষয়টা আমার মোটেই ভালো লাগে না জানো। পড়াশোনা করে আমি যে কিছু করতে পারবো না তা বিলক্ষণ বুঝে গেছি। ওই একটু ছবি এঁকে একটু আঁকা শিখিয়ে কটা টাকাই বা রোজগার করতে পারবো এই গ্রামে গঞ্জে থেকে। তাই একটা কিছু কাজকর্ম যদি করতে পারি, আর তার সঙ্গে যদি রবিবারটা কয়েকটা আঁকার টিউশনি করাতে পারি, হয়তো চালিয়ে নিতে পারবো। দেখো, যা ভালো বোঝো করো। আমি তো আর তোমাদের কোনোদিনই কোনো ব্যাপারে আটকাইনি, আজও আটকাবো না। ব্যাস, ছাড়পত্র যখন পেয়ে গেলাম তখন আর অপেক্ষা কেন, শুরু করলাম চাকরিটা। তবে জানেন তো, রোজ রোজ এই মশাগ্রাম স্টেশন থেকে কর্ড লাইনের ট্রেন ধরে হাওড়া পৌঁছে সেখান থেকে ফেরিঘাট পার হয়ে বেশ কিছুটা হেঁটে তবে পৌঁছতে হয় এসপ্ল্যানেড। রাত্রিবেলা 9টা থেকে 9:30 বেজে যায় সেখান থেকে বেরোতে, আর বাড়ি পৌঁছতে পৌঁছতে রাত্রি 12:30। রোজকার এই যাতায়াত শরীর নিতে পারছিল না। তাই একদিন বাবাকে গিয়ে আবার সাহস করে বললাম, বাবা, বলছিলাম কি, এই প্রতিদিনের যাতায়াত বড্ড সমস্যার হয়ে যাচ্ছে। আসলে শপিং মলে বন্ধ হয় রাত্রি 9টা, তার আগে তো বেরোতেই পারি না। বাড়ি পৌঁছতে পৌঁছতে ওই রাত্রি 12টা 12:30। আর পাঁচরা মোড়ের রাস্তাটা দিয়ে অত রাত্রে আসার জন্য কিছুই পাওয়া যায় না। মশাগ্রাম স্টেশনটাও প্রায় ফাঁকা হয়ে যায়। যদি কলকাতাতেই একটা মেসে আমি থাকি আর প্রতি শনিবার দিন রাত্রিবেলা করে বাড়ি চলে আসি, তোমাদের কি খুব অসুবিধে হবে বাবা? আমাদের অসুবিধের কথা ছাড়ো, তুমি নিজের কথা ভাবো। 8,000 টাকা হাতে পাও, যাতায়াত করতে 1,000-2 খরচা হয় তোমার। কিন্তু এবার থেকে যদি তুমি কলকাতায় মেসে থাকা শুরু করো তাহলে 9 করে 1,005 খরচা হবে, তারপর আবার বাড়ি যাতায়াতের খরচা। তার চেয়ে বরং তুমি চাকরি ছেড়ে দিয়ে আমাদের জমি জমায় চাষবাস করো। কথাটা তুমি মন্দ বলনি। কলকাতার থাকা খাওয়ার খরচ দিতে দিতেই অর্ধেক টাকা চলে যাবে। তবে কলকাতায় থাকলে যদি শপিং মলের কাজটার পাশাপাশি আরও কিছু করতে পারতাম। জানো বাবা, কলকাতায় না ওই রাত্রিবেলাতেও ডেলিভারি বয়ের কাজ পাওয়া যায়। সেসব করে আরও যদি 2 টাকা আসতো। সারাদিন তোমার ওই দোকানে কাজ করার পর আবার রাত্রিবেলা এসব কাজ করলে শরীর টিকবে তো? দেখো, যা ভালো বোঝো করো। তবু বাড়ির খেয়ে পড়ে যেটুকু যা পাচ্ছ, পরে দেখবে শরীর ভেঙে গেলে সেটুকু আর জুটবে না। বুঝলাম এই ব্যাপারটায় বাবা মোটেই রাজি নয়, তাই আমি আর খুব একটা গুরুত্ব দিলাম না। চলতে থাকলো আমার ডেইলি প্যাসেঞ্জারি জীবন। কি ভাবছেন, আমার এই গল্পে প্রেম ভালোবাসা কোথায়, তাই তো? আরে আছে আছে, দাঁড়ান, সেখানেই তো টুইস্ট। একদিন অফিস থেকে ফেরার পথে অফিসের ব্যাগটা গেল ছিঁড়ে। ভাগ্যিস দিনটা ছিল শুক্রবার, আর তার পরের দিন শনিবার কি একটা ধর্মঘটের কারণে শপিং মল বন্ধ। তাই খানিকটা সুবিধেই হলো। ব্যাগটা কোনো না কোনোভাবে সেলাই করাতে হবে। খোঁজ করে করে মশাগ্রাম স্টেশনের ঠিক পাশেই একটা ছোট্ট টেলারিংয়ের দোকানে পৌঁছে গেলাম। হ্যাঁ বলুন, কি দরকার? কাউকে খুঁজছেন? না না,
ঠিক কাউকে খুঁজছি না, আসলে একটা জিনিস একটু সেলাই করে দিতে হতো। ও কই, আমাকে দিন দেখি। এই যে এই ব্যাগটা, আসলে এটা নিয়েই তো রোজ অফিস যাই, হঠাৎ করেই ছিঁড়ে গেছে। ওই অটোয় উঠতে গিয়েছিলাম, একটা খোঁচা লেগে। বুঝতে পেরেছি, কিন্তু এটা তো ঠিক সেলাই খুলে যাওয়া নয়, এটা তো একেবারে ফেঁসে গেছে দেখছি। আসলে অনেক দিন ধরে ব্যবহার করছেন বোধহয় ব্যাগটা, তাই না? তার উপরে জল ধুলোবালি লেগে এমনিতেই কাপড়ের কোয়ালিটিটা আর ভালো নেই। এটাকে জোড়া তাপ্পি দিয়ে সেলাই করে দিলেও খুব বেশি দিন কিন্তু টিকবে না। হ্যাঁ, বুঝতে পারছি। আসলে এমনভাবে খোঁচা লেগে ছিঁড়ে গেল, দেখুন না, যদি কিছু একটা করা যায়। আসলে কালকে তো রবিবার, ছুটির দিন, পরশু সকালে আবার অফিস বেরোতে হবে। আমার মনে হয় আপনি না ব্যাগটা ফেলে দিয়ে একটা নতুন ব্যাগ কিনে নিন, আপনারই সুবিধা হবে। শুধু শুধু এটাকে সারালে কিন্তু বেশি দিন চলবে না। আসলে আজকে তো মাসের 27 তারিখ, বুঝতেই পারছেন, মাসের শেষ। এখন হঠাৎ করে একটা ব্যাগ কিনতে গেলেও প্রায় 400-500 টাকার ধাক্কা। এটা যদি একটু সারিয়ে দিতেন, অন্তত কিছুদিন চলে গেলেও হতো আর কি। ঠিক আছে, দেখছি কি করতে পারি। তবে আগামীকাল কিন্তু বিকেলের আগে দিতে পারবো না। দেখি যদি একই রকম কাপড় জুড়ে টুড়ে কিছু একটা করে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, দেখুন না চেষ্টা করে। অনেক ধন্যবাদ, আজ তবে আমি আসি। এই তখনও পর্যন্ত কিন্তু জানি না যে এখানেই আমার লাভ স্টোরির শুরু। আসলে সত্যি করে বলতে কি, সাধারণ জীবন তো, তাই হিরোইনের সঙ্গে দেখা হওয়ার মুহূর্তে ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিকও বাজেনি, আর চারিদিকে একটা দমকা হাওয়াও ওঠেনি, আর চুলগুলোও এদিক সেদিক এলোমেলো হয়ে অনভ্যস্ত হয়ে যায়নি। বরং দুজনেই দুজনের ব্যস্ততা, জীবন সংগ্রামের ক্লান্তি, হীনমন্যতা সব কিছু দেখতে পেয়েছিলাম। আসলে কি জানেন তো, পৌলমী মানে এই গল্পের হিরোইন, তার জীবনটাও খানিকটা আমারই মতো, অত্যন্ত সাধারণ। আচ্ছা, হবে নাই বা কেন বলুন তো? এটা কি কোনো রূপকথার গল্প হচ্ছে যে আমি হলাম অত্যন্ত সাধারণ কৃষকের ছেলে, আর হিরোইন হয়ে আসবে রাজকন্যা, তারপর অর্ধেক রাজ্যপাট সমেত রাজকন্যাকে তুলে দেবে আমার হাতে, তারপর আমার সাধারণ জীবন সোনার কাঠির ছোঁয়ায় হয়ে উঠবে রঙিন? আরে বাবা, বাস্তবে কি এমনটা হয়? এক্কেবারে হয় না। তবে হ্যাঁ, এই মেয়েটার সঙ্গে কিছু একটা স্পেশাল কানেকশন তো তৈরি হয়েছে বটেই, আর সে কারণেই তো আবার দেখা হলো পরের দিন। আসলে এই দেখা হওয়াটা কাকতালীয় নয়, ওই যে ব্যাগ সারাতে এসেছিলাম সেটাই নিতে গিয়েছিলাম। কি প্রচণ্ড বৃষ্টি, তার মধ্যেই খানিকটা দেরি করে পৌঁছলাম ওদের দোকানে। ও, আপনি এসেছেন? ভাবছিলাম সন্ধে হয়ে গেল, আর যা বৃষ্টি, ছাড়ার নামই নেই। তার উপর দেখুন আজ সেরকম লোকজনও আসছে না। ভাবছি দোকানটা বন্ধ করে দেব। আর ওদিকে আপনার কালকে সকালে অফিস আছে বলে গেলেন, সেই জন্যই তো দোকানটা খুলে বসে রয়েছি। হ্যাঁ হ্যাঁ, খুব সরি, আসলে আমারই দেরি হয়ে গেল নিতে আসতে। এই এত বৃষ্টি, দেখুন, ইস, পুরো জামাটা ভিজে গেল, তার উপর সাইকেলের চেনটাও গেল পড়ে। অগত্যা জল কাদা পেরিয়ে হেঁটে হেঁটেই সাইকেল ঠেঙিয়ে আসতে হলো জানেন, তাই দেরি হয়ে গেল। ইস, আপনাকে অনেকটা অপেক্ষা করালাম। না না, ঠিক আছে। আসলে কি বলুন তো, এই বর্ষা বাদলের দিনে রাস্তাঘাট এত ফাঁকা হয়ে যায়, আমার বাড়িটাও আবার একটু দূরে, অনেকটা তো যেতেও হয়। তাই যদি একটু তাড়াতাড়ি আজকের দিনটা চলে যেতে পারি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। আচ্ছা, আপনি কোন দিকে যাবেন? আমার বাড়ি পাঁচরা মোড় পেরিয়ে পাঁচরা হাই স্কুলের ঠিক পিছনের দিকের রাস্তায়। আপনি কোথায় থাকেন? ও, তাই বুঝি, আমারও তো পাঁচরাতেই বাড়ি। আমি দক্ষিণ পাড়ায় থাকি, ওই যে ধর্মরাজের মন্দির, সেখান থেকে আরেকটু এগিয়ে।
ও আচ্ছা, তার মানে ওই বেচা বাবুর দোকানের ওখানেই আপনার বাড়ি, যেখানে সেই 1 টাকার সিঙ্গাড়া 1 টাকার চপ পাওয়া যায়। একদম ঠিক বলেছেন, ওখানেই আমার বাড়ি। দিন তাহলে ব্যাগটা দিন। আর যদি কিছু মনে না করেন, আমি তো ওদিকেই ফিরবো। চলুন না, আপনাকে খানিকটা এগিয়ে দিতেই পারি। এমা না না, তার দরকার হবে না। এই নিন আপনার ব্যাগটা। দিন দিন। এই যে দেখুন, এখানটা একেবারে ছিঁড়ে গিয়েছিল। আমি আমার কাছে একই রকমের একটা কাপড় ছিল, দেখে নিয়ে সেটা লাগিয়ে দিয়েছি, আর সঙ্গে ডাবল করে সেলাইও করে দিয়েছি। আশা করছি আর সমস্যা হবে না। তবে এটা কিন্তু খুব বেশি দিন চলবে না। একটা ব্যাগ কিন্তু কিনে নেবেন পরে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই কিনে নেব। এটা কত হয়েছে বললেন না তো? কি আর বলি বলুন তো, গোটা 20 টাকা দিন, তাহলেই হয়ে যাবে। সে কি, এত কাণ্ড করে মাত্র 20 টাকা? গ্রামে গঞ্জে এর থেকে বেশি মজুরি তাহলে তো দোকানে লোকই আসবে না। ঠিক আছে, এই নিন টাকাটা। আজ তবে আসি। হ্যাঁ হ্যাঁ, আসুন, সাবধানে যাবেন। আর এরপর কখনো কোনো সেলাইয়ের প্রয়োজন হলে অবশ্যই আমার দোকানের কথাটা মাথায় রাখবেন। আমি কিন্তু শার্ট প্যান্ট সব কিছুই তৈরি করি। আর এক দাদা আছেন, উনি ছেলেদের জামা কাপড় তৈরি করেন, আমার এখানেই কাজ করেন। যদি প্রয়োজন হয়। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আজ তবে আসি, কেমন? হ্যাঁ হ্যাঁ, আসুন। তবে এবার কিন্তু আস্তে আস্তে খেলা ঘুরছে। মানে এবার আস্তে আস্তে কাকতালীয়ভাবে রাস্তাঘাটে ওর সঙ্গে দেখা সাক্ষাৎটাও বাড়ছে। এই তো তার কয়েকদিন পরের রবিবার হঠাৎ করে দেখা চৌবাড়া বাজারে। আরে কি ব্যাপার, ভালো আছেন? ও হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, এই তো চলে যাচ্ছে। আসলে আজকে তো রবিবার, সকালের দিকটা দোকান বন্ধ রাখি। মা একা একা খুব একটা বাজার করতে আসে না, তাই আমি যতটা পারি আজকের দিনেই বাজার হাটটা করে রাখি। ও আচ্ছা আচ্ছা, আমারও খানিক একই রকম অবস্থা বলতে পারেন। রবিবার এই একটাই দিন ছুটি, তাই আজকের দিনটাই বাজার করার জন্য একদম ঠিকঠাক। বাকি দিনগুলো তো আসার কোনো উপায়ই হয় না। ওই হচ্ছে ব্যাপার। তার উপর এই বৃষ্টি বাদলার দিনে একটু বেশি করে বাজার হাট করা থাকলে খানিকটা নিশ্চিন্ত থাকা যায়। হ্যাঁ, সে যা বলেছেন। এই জল কাদা প্যাচ প্যাচে ওয়েদার আর একদম ভালো লাগছে না জানেন। অর্ধেক দিন তো অফিস থেকে ভিজে ভিজে বাড়ি ফিরি জানেন। সে কি, কেন? ছাতা রাখেন না বুঝি সঙ্গে করে? এ আপনাদের ছেলেদের ভারী বদ অভ্যাস, জানেন তো। একটা ছাতাই তো কি এমন ভারী হয় শুনি? আরে না না, বিষয়টা ছাতার জন্য নয়। আসলে আমি তো রোজ কলকাতা যাতায়াত করি, ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যায়। ওই রাত্রে মশাগ্রাম স্টেশনের কাছে আর তো কিছুই পাওয়া যায় না, তাই অগত্যা নিজের সাইকেলে করেই যাতায়াত করতে হয়। আর বুঝতেই তো পারছেন, এক হাতে সাইকেলের হ্যান্ডেল আর এক হাতে ছাতা। যা জোরে বৃষ্টি পড়ে মাঝে মাঝে, ছাতা সামলাবো না সাইকেল সামলাবো, ব্যাস ভিজে একসা হয়ে যায় তখন। তা অবশ্য ঠিকই বলেছেন। আমারও তো মাঝে মাঝে দোকান বন্ধ করে সাইকেল সামলে ছাতা সামলে আস্তে আস্তে একই অবস্থা হয়। তার উপর দেখুন, রোজকার বৃষ্টির জন্য তো রোদও উঠছে না, জামা কাপড় কাচলে সেগুলো ঠিক করে তো শুকোচ্ছেও না। যা বলেছেন। তা বাজার হয়ে গেছে আপনার? এবার কি বাড়ি ফিরবেন নাকি? হ্যাঁ, বাড়ি ফিরবো। আপনি? আমিও বাড়ি ফিরবো। চলুন না একই সাথে এগোই। হ্যাঁ হ্যাঁ, চলুন। কিন্তু আপনার তো সাইকেল রয়েছে, আপনি খামোকা আমার জন্য হাঁটতে যাবেন কেন? ও, আপনি হেঁটে যাবেন? একটা টোটো নিয়ে নিলেই তো পারেন। না না, এই চৌবাড়া মোড় থেকে পাঁচরা মোড় পর্যন্ত হেঁটেই চলে যাই আমি। এইটুকুর জন্য আর শুধু শুধু। বুঝেছি। এক কাজ করুন, আপনার বাজারের ব্যাগখানা দিন তো, আমার সাইকেলের হ্যান্ডেলে নিয়ে নি। ইমা না না, তার দরকার হবে না, শুধু শুধু আপনি। আরে দিন না, এই একই দিকে তো যাব। আপনার একদিকে বাজারের ব্যাগ নিয়ে নিলাম, আর এই আমার আর একদিকে বাজারের ব্যাগ নিয়ে নিলাম, ব্যাস ব্যালেন্স হয়ে গেল। চলুন এবার হাঁটা যাক। খানিক জোর করেই হাতে তুলে নিলাম ব্যাগটা। তারপর দেখলাম বেশ ভালোই ভারী। তবে ওই প্রেমের গল্প, একটু আধটু কেয়ার তো দেখাতেই হয়, না হলে চলে? কিন্তু কি বলুন তো,
আসলে আমরা হচ্ছি দুজনেই খেটে খাওয়া মানুষ, তাই এসবে আমাদের কিছুই যায় আসে না। বাবা, আপনার ব্যাগটা তো বেশ ভারী রয়েছে। আপনি এই ভারী ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে বাড়ি যেতেন? আরে ধুর মশাই, এসব অভ্যাস আছে। আপনাকে কি আর রোজ পাই নাকি? রোজ রোজ তো একাই এত ভারী ব্যাগ নিয়ে যাতায়াত করি। শুধু কি তাই, একবার ভাবুন তো, সেই মশাগ্রাম স্টেশন থেকে পাঁচরা মোড় পর্যন্ত সেলাইয়ের জিনিসপত্র, অর্ডারের কাগজ, কাস্টমারদের জামা কাপড় সব নিয়েই তো যাতায়াত করি নাকি? অতএব আপনি কিন্তু মোটেই ভাববেন না যে আমি দুর্বল। না না, মাথা খারাপ নাকি? আমি সেসব ভাবছিও না। আমি তো মাত্র আপনাকে এই কয়েকদিন আগে চিনেছি। দেখেছেন, কথায় কথায় আপনার নামটাই জানা হয়নি। অবশ্য আপনার দোকানের সাইনবোর্ডে দেখলাম রমা টেলারিং হাউস। আপনার নাম রমা, তাই না? সবাই তাই ভাবে। না না, আমার নাম রমা নয়, আমার নাম পৌলমী। আসলে আমার মায়ের নাম রমা। আমার বাবা বিয়ের পর অনেক কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে ওই দোকানটা খুলেছিল। মায়ের গয়না বেচে দোকান খুলে নাম রেখেছিল রমা টেলারিং হাউস। মা আর বাবা দুজনে মিলে অক্লান্ত পরিশ্রম করে দোকানটা চালাতো। মা সমস্ত কাটিংয়ের কাজ করত আর বাবা সেলাই। মোটের উপর খারাপ চলতো না জানেন। তারপর এলো রেডিমেডের যুগ। আজকাল আর খুব একটা খদ্দের আসে না। ওই টুকটাক যেমন আপনি এসেছিলেন সেই রকমই দরকারে আসে। তবু তাই আমাদের সম্বল। যখন ক্লাস 11-এ পড়ি তখন বাবা চলে গেল। তারপর কোনোভাবে উচ্চ মাধ্যমিক পাশ করার পর দোকানের হাল আমিই ধরলাম। খুব ইচ্ছে ছিল কলেজে পড়ব, কিন্তু সে আর হলো কই। যাগে, আমার কথা বাদ দিন, আপনি বলুন, আপনার বাড়িতে কে কে আছে? বাড়িতে আছেন বলতে বাবা, মা আর দাদা। যদিও দাদা এই বছর কয়েক হলো চাকরি পেয়েছে, এখানে থাকে না, ব্যাঙ্গালোরে পোস্টিং। আমি অবশ্য পড়াশোনায় একদম ভালো নই জানেন। ওই কোনো রকমে উচ্চ মাধ্যমিক পাশ করার পর মেমারি কলেজে গ্র্যাজুয়েশনে ভর্তি করেছিল, কিন্তু ওই বছর খানেক পর পড়াশোনা ছেড়ে দিলাম। আসলে বাবার শরীরটা হঠাৎ করে খারাপ হয়েছে। যেটুকু জমি জমা আছে সেটুকু ভাগে দিয়ে দিয়েছে। আগের থেকে উপার্জন কমেছে, তাই বেরিয়ে পড়লাম কাজের খোঁজে। আপাতত কলকাতায় একটা শপিং মলে কাজ করি। ও আচ্ছা আচ্ছা, তার মানে এখন আপনি আর বাবা মা, বাড়িতে আর কেউ নেই? না, দাদা পড়াশোনায় ভালো, ইঞ্জিনিয়ারিং পড়েছে, ভালো চাকরি পেয়েছে। তবে কি জানেন তো, ব্যাঙ্গালোরে প্রচুর খরচা। মাসে কিছু করে টাকা পাঠায় বটে, কিন্তু তাতে করে কি আর সংসার চলে বলুন? তাই তো। এই দেখেছেন, কথায় কথায় বাড়ি পৌঁছে গেছি। আসুন না, ভিতরে এক কাপ চা খেয়ে যাবেন। হে বাবা, না না, আজ নয়, অন্যদিন আসবো বরং। সেদিন এসে জমিয়ে গল্প করে কাকিমার সঙ্গে আলাপ করে চা খেয়ে তবে বাড়ি যাব। আজ আসি কেমন? বাড়িতে আবার বাজার পৌঁছতে না পারলে খবর আছে আমার। বুঝতে পারছেন তো, আস্তে আস্তে ব্যাপারটা একটু জমে উঠছে। আসলে কি বলুন তো, দুজনের জীবনযাত্রা, লড়াই করার ধরন সবটাই তো অনেকটা একই রকমের না? তাই আস্তে আস্তে কোথাও গিয়ে যেন রাস্তাটাও মিলে যাচ্ছে। কয়েকদিন পর বেশ ঝমঝমে বৃষ্টির রাত্রে অফিস থেকে ফেরার সময় হঠাৎ থমকে দাঁড়ালাম ফাঁকা প্ল্যাটফর্মের শেডের নিচে। চেনা মুখ, কিন্তু অচেনা ছন্দে। আরে পৌলমী, আপনি হঠাৎ প্ল্যাটফর্মে বসে রয়েছেন, তাও আবার এই সময়? কেউ আসবে? কারোর জন্য অপেক্ষা করছেন নাকি? ও বিকাশ, আপনি আপনি তো বলেছিলেন আপনার ফিরতে রাত হয়। এখন তো সবেমাত্র 10টা বাজে। এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর নয়। আপনি এখানে 10টার সময় বসে আছেন কেন? মানে আপনি তো সাধারণত 9টা সাড়ে 9টায় দোকান বন্ধ করে বাড়ি চলে যান। আজ হঠাৎ এই সময় এখানে?
তেমন কোনো ব্যাপার নয়, এমনি বসে আছি, চলে যাব একটু বাদে। আসলে বৃষ্টিটা বড্ড জোরে পড়ছে তো, তাই থামার অপেক্ষা করছি। কিন্তু আপনি আজ এত তাড়াতাড়ি? আসলে কলকাতাতেও প্রচণ্ড বৃষ্টি পড়ছে, শপিং মলগুলো প্রায় ফাঁকা। আজ তাড়াতাড়ি ক্লোজ করে দেওয়া হয়েছে, তাই পেয়ে গেলাম রাত্রির 8:20 ট্রেনটা। না হলে তো অন্যদিন 9:40 আগে ট্রেন ধরতেই পারি না, তাই দেরি হয়ে যায়। ভালোই হয়েছে, একটা দিন অন্তত 1 ঘন্টা আগে হলেও বাড়ি ফিরতে পারলেন। আপনি এগিয়ে যান না। সে তো যাব, কিন্তু আপনি এমন দুঃখ দুঃখ মুখ করে এই বৃষ্টির মধ্যে প্ল্যাটফর্মে বসে রয়েছেন, এ তো ভারী আশ্চর্যের ব্যাপার। বলুন তো কি হয়েছে? কি বলি বলুন তো বিকাশ, আসলে দোকানটা নিয়েই চিন্তায় রয়েছি। এই তো দেখুন না, আজ 3 দিন হলো পরপর দোকানে একটাও খদ্দের আসেনি। কাল আবার শনিবার, পরশু রবিবার। সকালবেলা বাজারের ব্যাগ নিয়ে বাজার তো যেতেই হবে, কিন্তু টাকা পয়সার জোগান কোথা থেকে পাবো কিচ্ছু জানি না। কি যে করব, বাড়ি গেলেই তো চিন্তা ভাবনা, মায়ের সামনে সব প্রকাশ পেয়ে যাবে। সুগার, প্রেশার, তারপর আবার মায়ের আলাদা টেনশন। আমার কিছু ভালো লাগছে না। আসলে এই বৃষ্টি বাদলের ওয়েদারে বোধহয় লোকজন কম আসছে, তাই না? এত চিন্তা করবেন না, আর মাত্র মাস দেড়েক বাদেই তো পুজো, মানুষজন তো নতুন জামা কাপড় তৈরি করতে আসবেই নাকি তখন। ধুর, কি যে বলেন, আজকাল মানুষজন আপনাদের ওই শপিং মলে গিয়ে রেডিমেড জামা কাপড় কিনে নিয়ে চলে আসে। কোথায় আর তৈরি করতে দেয়? তবু ওই 2-4টে শাড়ির ফলস, পিকো, কয়েকটা ব্লাউজ, হাতে গোনা কিছু শার্ট, ওই দিয়েই কি আর চলে বলুন? যদি কিছু মনে না করেন, এই 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 500টা টাকা রাখবেন প্লিজ। এমা, ছি ছি, এটা আমি একেবারেই নিতে পারবো না। আমি ঠিক ব্যবস্থা করে নেব, আমি কিছু না কিছু করে নেব, আপনি চিন্তা করবেন না। হ্যাঁ, আমি জানি আপনি ব্যবস্থা করে নেবেন, কিন্তু দেখুন, কাল বাদ পরশু বাজার যেতে হবে, এই সপ্তাহটা তো চালাতে হবে নাকি? আমার কাছে আপাতত এই 500টা টাকাই রয়েছে। আপনি প্লিজ এটাতে না করবেন না, আপনি আমায় ফেরত দিয়ে দেবেন, আমি কথা দিচ্ছি। তখন আপনাকে একটুও আটকাবো না আমি। এমন দিন এলো আপনার কাছ থেকে হাত পেতে টাকা নিতে হচ্ছে। জানি না এই খারাপ সময় আর কতদিন চলবে। চিন্তা করবেন না পৌলমী, আসলে মানুষের খারাপ সময় যত কঠিন হয়ে ওঠে, ততই ভালো দিনগুলো বড় কাছাকাছি চলে আসে। তারপর আর কি, গল্প করতে করতে ওর বাড়ির সামনের রাস্তা ধরে ওকে পৌঁছে দিয়ে আমিও পৌঁছে গেলাম বাড়িতে। কিন্তু সেদিন গিয়ে দেখলাম বাবার শরীরটা ভালো নেই। বেশ কিছুদিন হলো দাদার জন্য বোধহয় বাবা মায়ের দুজনেরই মন খারাপ করছে। বাবা খুব দাদাকে দেখবো দেখবো করছিল। মায়ের কথা মতো দাদাকে ফোন ধরিয়ে দিলাম। তোর বাবার যে খুব শরীর খারাপ পল্টু, বড্ড তোকে দেখতে চাইছে। আজ প্রায় 4 মাস হয়ে গেল তুই আসিসই না বাড়িতে। একটা দিন একটা বেলার জন্য একটু এসে তোর বাবাকে দেখে জানা বাবা। মা, তুমি জানো আমার অফিসে কত চাপ থাকে, শুধুমাত্র রবিবারটা ছুটি পাই, আর তাছাড়া ওই একটা দিন আমার নিজের ঘরের কাজকর্ম করতে করতেই সময় চলে যায়। আর তারপর যদি আমি মাসে 3-4 দিন ছুটি নিই তাহলে তো হয়েই গেল, তারপর কাজের চাপ আরো বেড়ে যাবে। আর তাছাড়া ব্যাঙ্গালোর থেকে কলকাতা পর্যন্ত ফ্লাইটে যাওয়া আসায় কত খরচা হবে বুঝতে পারছো? আমার পক্ষে কি আর এত তাড়াতাড়ি যাওয়া সম্ভব? এখন সবে জুলাই মাস চলছে, ডিসেম্বরের আগে মনে তো হয় না ফিরতে পারবো বলে। বুঝতে পারছি বাবা, এত দূরে চাকরি করছিস, বলতেও খারাপ লাগে। তার ওপর তোর বাবাটার বয়স হয়েছে, চাষবাসের কাজ তো সেই কবেই বন্ধ করে দিয়েছে, এখন আর শরীর দেয় না। ভাগে জমি দিয়ে দিয়েছে, তা থেকে যতটুকু টাকা আসে সে দিয়ে তো আর ওষুধপত্র কিছুই চলছে না। মা, তুমি না সবসময় ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো না। তোমার বাবার ওষুধ কেনার জন্য টাকা পয়সা চাই, এই তো, এটা তো সোজা
সোজাভাবে বললেই হয়। দেখো, আমি প্রতি মাসের মতো এ মাসেও তোমাকে 5,000 টাকা পাঠাবো, আর তার সঙ্গে আরো 2,000 টাকা বেশি পাঠাবো। ওই দিয়ে তুমি ওষুধপত্র কিনে নিও, কিন্তু এখন আমি কোনোভাবেই যেতে পারবো না মা। কি আর বলি বাবা, তুই ব্যস্ত থাকবি সেটাই তো স্বাভাবিক। এত পড়াশোনা শিখে এত ভালো চাকরি পেয়ে কেউ কি আর বাড়িতে বসে থাকে রে? তবু সময় সুযোগ পেলে একটু ফোন করিস। তোর বাবাটা তোর সঙ্গে কথা বলতে পারলেও খানিকটা শান্তি পায় হয়তো। ঠিক আছে মা, এখন অফিস চলছে, একটু পরেই একটা মিটিং আছে। আমি এখন রাখছি, পরে কথা বলবো, কেমন? বুঝলাম আস্তে আস্তে দাদা মানসিকভাবে দূরত্ব বাড়াচ্ছে বাড়ির সঙ্গে। আর তখন থেকেই মনে মনে ঠিক করে ফেললাম, যাই হয়ে যায়, এই বয়সে ওদের ছেড়ে নিজের স্বার্থে দূরে কোথাও চলে যাব না। আর তার থেকেও বড় কথা, আমার কি এমন যোগ্যতা আছে বলুন তো, যে বিদেশ বিভুঁইয়ে গিয়ে খুব ভালো কিছু একটা চাকরি জুটিয়ে ফেলবো? অতএব আমার যেমন জীবন চলছে তেমনই চলবে। তবে বৈচিত্র্য এসেছে বই কি। আজকাল মাঝে মাঝে শনিবার তাড়াতাড়ি অফিস থেকে ফিরতে পারলে একবার করে পৌলমীর দোকান হয়েই ফিরি। বন্ধুত্বটা আস্তে আস্তে জমে উঠছে। তবে ঠিক প্রেম ভালোবাসা এসব হয়ে গেছে এখনই এমনটা বলা চলে না। আস্তে আস্তে দুজনেই দুজনকে বুঝে নিতে পারছি, দুজনেই দুজনের খারাপ সময় পাশে থাকার চেষ্টাও করছি। এই যে আপনি বলেছিলেন আজকাল মানুষজন রেডিমেড জামা কাপড় পরতেই পছন্দ করেন, কিন্তু টেলারিংয়ের দোকান থেকে কেউ আর জামা কাপড় বানিয়ে পরেন না, তাহলে আপনি আপনার দোকানে পাশাপাশি রেডিমেড জামা কাপড় রাখছেন না কেন? হ্যাঁ, রেডিমেড জামা কাপড় যে রাখবো, প্রথম কথা তার জন্য অনেক ইনভেস্টমেন্ট দরকার, অত পুঁজি আমার নেই। আর দ্বিতীয়ত আমি কতটুকুই বা রাখতে পারবো? আজকাল বড় বড় শপিং মলে এত এত জিনিস, সেসবের পাশে আমার ওই গুটি কয়েক জামা কাপড় কেই বা কিনবে? তার উপর কলকাতা থেকে জিনিসপত্র নিয়ে এসে যে ব্যবসা করব, তেমন লোকবলই বা কোথায়? আরে বাবা, আপনি ভাবছেন কেন যে কম জিনিসপত্র আনলে মানুষ আপনার দোকান থেকে কিনবে না? আপনি যদি পছন্দসই জিনিসপত্র সঠিক দামে নিয়ে এসে ব্যবসা করতে পারেন, তাহলে তো 2-4 জন কাস্টমার আসতে শুরু করবে। আর তার থেকেও বড় কথা, আজকাল ছোটোখাটো নানান রকম লোন পাওয়া যায়, সেসব থেকেই না হয় অল্প ইনভেস্টমেন্ট করে একটু একটু করে রেডিমেড জামা কাপড় স্টক করে দোকানে তুলবেন। সে কথা যে আপনি মন্দ বলেননি তা বিলক্ষণ বুঝতে পারছি, কিন্তু আমি কখনোই কলকাতা গিয়ে পাইকারি বাজার থেকে জামা কাপড় কিনে নিয়ে আসবো এমনটা কল্পনাও করতে পারি না। আসলে খুব ছোটবেলায় বাবার সঙ্গে 2-1 বার কলকাতায় ঘুরতে গেছি, এর বাইরে তো আর কলকাতা চিনি না। আরে বাবা, আপনি এত ভাবছেন কেন? আমি তো আছি আপনার সঙ্গে, না হয় মাঝে মাঝে আমি গিয়ে আপনার ওই জিনিসপত্র কিনে নিয়ে আসব। আর আপনার যদি মনে হয় কোনো কোনো সময় আমি ওই যখন অফিস থেকে ফিরি, তখন ফেরার পথে আপনার যেগুলো দরকার সেসব কিনে নিয়ে চলে আসতেই পারি। আপনি আপনি আবার আমার জন্য এসব করতে যাবেন কেন? এমনিতেই সেই কোন সকালে বেরোন, অত রাত্রে বাড়ি ফেরেন, তার উপর আবার আলাদা করে ধকল। না না, এসব করতে হবে না। আরে বাবা, অফিস তো রোজ যাই, কিছু ছুটি তো পাওনাও থাকে নাকি? সেই ছুটির দিনগুলো না হয় আপনার জন্য এটুকু করলাম। আরে বাবা, বন্ধু হিসেবে বন্ধুর জন্য এটুকু তো করতেই পারি, বলুন। তাই বুঝি? তা যদি বন্ধুই হই, তাহলে আর শুধু শুধু আপনি আজ্ঞে করে কথা বলা কেন? বেশ বেশ, আমার আপত্তি নেই। তোমারও যদি আপত্তি না থাকে, এবার থেকে না হয় ওই তুমি তুমি করেই ডাকা যাবে। এই আপাতত শুরু হলো তুমি বলা, আর একটু একটু করে কাছাকাছি আসা। খুব ভালো করেই বুঝতে পারছিলাম পৌলমীর ওই ছোট্ট দোকানটাকে কেন্দ্র করে সংসার টানাটা ভারী মুশকিল হয়ে যাচ্ছে। এইটুকু বয়সে যতটুকু একা একা করছে সেটুকুই অনেক। তাই ওকে খানিকটা উৎসাহ দেওয়ার চেষ্টা করলাম। বললাম বড়বাজার চত্বর ঘুরে রেডিমেড জামা কাপড় স্টক করতে,
তাতে যদি ওর দোকানের বিক্রি বাটার কিছুটা উন্নতি হয়। এই বড় বাজার হলো কলকাতার সব থেকে বড় বাজার চত্বর। জানো তো, এখানে কয়েক হাজার দোকান বসে। এখানে প্রচুর মানুষ খুচরো পাইকারি নানান রকম জিনিস কিনে নিয়ে যায়। গ্রামগঞ্জ থেকে, শহরের বিভিন্ন প্রান্ত থেকে অথবা বিভিন্ন মফস্বল থেকে মানুষজন এখানে এসে জিনিসপত্র কিনে নিয়ে গিয়ে তাদের দোকানে বিক্রি করে। সত্যি কি প্রচন্ড ভিড়, আর তার থেকেও বড় কথা কত রকমের দোকান। ওরে বাবারে, আমি তো একা একা এলে ঠিক হারিয়ে যেতাম। ভাগ্যিস তুমি সঙ্গে ছিলে। হ্যাঁ, এখন প্রথম প্রথম আমি তোমার সঙ্গে সঙ্গে এসে এই সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে তারপরেই ফিরবো। আস্তে আস্তে কিছুদিন যেতে যেতে তুমি সব কিছু চিনে যাবে। তখন তুমি নিজেই মাঝে মাঝে এসে জিনিসপত্র কিনে নিয়ে ঠিক চিনে বাড়ি ফিরে যেতে পারবে। ওরে বাবারে, আমার পক্ষে সম্ভব নয়। এই ট্রেন, বাস, লঞ্চ পেরিয়ে এসে এই এত বড় মার্কেটে আমি ঠিক হারিয়ে যাব। আমি বাবা ওই মশাগ্রাম স্টেশনের ছোট দোকানেই ঠিক আছি। আচ্ছা বাবা, বেশ। পছন্দ মাফিক শাড়ি, গেঞ্জি, কুর্তি, চুড়িদার এসবের স্টক তো নেওয়া হলো। আচ্ছা, এবার একবার যাবে নাকি ওই একটু ট্রামে করে ময়দান পর্যন্ত? ট্রাম? আমি তো কখনো চাপিনি, কিন্তু গেলে আবার দেরি হয়ে যাবে না? বাড়ি ফিরতে হবে তো। আরে দূর বাবা, এখন তো সবে দুপুর 3টে। চলো ঘুরে আসি। ময়দান থেকে হাঁটতে হাঁটতে নন্দন, ভিক্টোরিয়া এইসব একটু ঘুরে ফিরে তারপর বাড়ি ফেরা যাবে। ছোটবেলায় বাবার সঙ্গে আলিপুর চিড়িয়াখানায় গিয়েছিলাম জানো। সেই বাঘ, ভাল্লুক, হাতি আমার প্রথম দেখা। শীতকাল ছিল, বড্ড মনে পড়ছে। এরপর থেকে তো মাঝে মাঝেই কলকাতায় যাতায়াত লেগেই থাকবে। তখন না হয় আরো একবার ঘুরে আসা যাবে। এই এই ওই দেখো ফুচকা, খেলে হয় না? খেলেই হয়, তবে জানো তো আমাদের গ্রামে গঞ্জের ফুচকার টেস্ট কিন্তু আলাদা। এখানের মতো ওই মিঠা জল নেই, এখানের মতো পুদিনার জলও নেই, খাঁটি তেঁতুল জল আর আলু মাখা। কলকাতার ফুচকায় সেই স্বাদটা কিন্তু পাবে না জানো। এই দেখো দেখো, ওই দেখো ট্রাম আসছে। হ্যাঁ তাই তো তাই তো, এই সাবধানে সাবধানে, রাস্তাটা পার হতে হবে। মোটামুটি কলকাতা ঘুরে ফিরে সন্ধে 7টার আগেই পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। কিছুক্ষণের মধ্যে একটা কর্ড লাইনের গাড়ি রয়েছে, অতএব 9টা সাড়ে 9টার মধ্যে বাড়ি পৌঁছে যাব তেমনটাই আশা করা যায়। প্রচণ্ড বৃষ্টি আর তেমনই ভিড় স্টেশন চত্বর। ব্যাগপত্র সামলে আমি কোন প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে সেটা দেখার জন্য ডিসপ্লে বোর্ডটাকে উদ্দেশ্য করে হন হন করে হাঁটা লাগালাম। আর তখনই ঘটল গণ্ডগোল। বেশ অনেকটা পিছিয়ে পড়ল পৌলমী। ওমা, ঘুরে দেখি পৌলমী নেই। এদিক সেদিক অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু কোথাও নেই। ফোন করলাম ওর নাম্বারে, বারবার সুইচ অফ বলছিল। বুঝতেই পারলাম চার্জ শেষ হয়ে বোধহয় ফোনটা অফ হয়ে গেছে। তাই অগত্যা বড় ঘড়ির নিচে কিছুক্ষণ অপেক্ষা করলাম। দেখতে দেখতে ঘড়ির কাঁটা 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা পার করতে শুরু করলো। এবার টেনশন বাড়ছে। চটপট ছুটে গেলাম স্টেশন মাস্টারের ঘরের দিকে। তারপর এনকোয়ারি কাউন্টার থেকে অ্যানাউন্সমেন্ট করালাম দফায় দফায়, কিন্তু কোনো রেসপন্স এলো না। 7টা থেকে কখন যে রাত্রি 9টা বেজে গেল বুঝতেই পারলাম না। তারই মাঝখানে একবার ওর বাড়িতেও ফোন করেছিলাম, কিন্তু সেখানেও একই কথা, বাড়ির সঙ্গেও কোনো যোগাযোগ হয়নি। তবে খুব বেশি কিছু বলিনি, তাহলে হয়তো কাকিমা নিজেও টেনশন করবেন। তাই চটপট ফোন কেটে দিয়ে আবার ছুটতে থাকলাম স্টেশন মাস্টারের ঘরের দিকে। কিন্তু এভাবেই বেজে গেল রাত্রি 10:30।
এবার রীতিমতো ঘাম ঝরছে। স্টেশন চত্বর আস্তে আস্তে ফাঁকা হয়ে আসছে। বৃষ্টিটা তখনও অঝরে পড়ে চলেছে বাইরে। কি করব বুঝতেও পারছি না। প্রচণ্ড অসহায় লাগছে আর ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। কি হবে যদি খুঁজে না পাই পৌলমীকে? তাহলে তো স্টেশন থেকে সোজা বেরিয়ে হাওড়া ব্রিজের উপরে গিয়ে না না আরেকবার খুঁজে দেখা যাক। এমন করতে করতে ঘড়ির কাঁটাটা তখন রাত্রি 12টায় ছুঁয়েছে। এবার যেন গলার কাছটা শুকিয়ে আসছে। জানি না কি করব। বিধ্বস্ত অবস্থায় বসে রয়েছি প্ল্যাটফর্মের মেঝেতে। হঠাৎ দৌড়তে দৌড়তে আমার দিকেই আসতে দেখলাম পৌলমীকে। আমিও এক ছুটে পৌঁছে গেলাম ওর কাছে। তুমি তুমি কোথায় চলে গিয়েছিলে পৌলমী? আমি কি প্রচণ্ড টেনশন করছিলাম তুমি জানো। আমি যে কি করব বুঝে উঠতে পারছিলাম না। দিশাহারা লাগছিল আমার। ভয়ঙ্কর রকম অপরাধ বোধ হচ্ছিল নিজের মধ্যে। কোথায় কোথায় চলে গিয়েছিলে তুমি? আরে আরে শান্ত হও বিকাশ, শান্ত হও। যখন আমরা হাওড়া স্টেশনে ঢুকছিলাম তখনই প্রচণ্ড ভিড়ে ওই গেটে ঢোকার আগে আমার জুতোর বেল্টটা না ছিঁড়ে গেল। আর এত ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে তুমি তো বেশ খানিকটা এগিয়ে গিয়েছিলে। তারপর আমি পিছন পিছন এসে তোমাকে দেখে একটু দ্রুত পায়ে হাঁটতে গেছি। ঠিক তখনই একজন টিকিট চেকার এসে আমার হাত ধরে টানলো। ভেবেছিল আমি বোধহয় তাকে দেখে লুকিয়ে পালাতে যাচ্ছি। কিন্তু কিন্তু সেই মুহূর্তে তুমি আমায় ডাকলেই তো আমার কাছে টিকিট ছিল, দেখিয়ে দিতে পারতাম। আরে আমি আমি তোমায় প্রচণ্ড জোরে চিৎকার করে ডেকেছিলাম, কিন্তু তুমি তখন ট্রেনের অ্যানাউন্সমেন্টের আওয়াজে শুনতে পাওনি। তুমি তখন হন হন করে প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছিলে। আর ওই চেকার ভদ্রলোক আমাকে জানোই তাই বলে অপমান করছিলেন। আর কিছুক্ষণের মধ্যেই দুজন মহিলা পুলিশ কর্মীও চলে এলো। আর তারপরেও তুমি আমাকে একবার চিৎকার করে ডাকার চেষ্টা করলে না? বিশ্বাস করো আমি করেছিলাম, কিন্তু ওই অত জোরে চেঁচামেচিতে অ্যানাউন্সমেন্টের মধ্যে অত ভিড়ে ওই আওয়াজ তোমার কান পর্যন্ত পৌঁছয়নি। আমার কাছে কোনো উপায় ছিল না বিকাশ। তারপর ওই দুই পুলিশ কর্মী আমাকে হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। কিন্তু আমি তো বলেছিলাম ওদেরকে যে তুমি আমার সঙ্গে রয়েছো প্ল্যাটফর্মের দিকে যেতে, কিন্তু ওনারা কোনোভাবেই মানতে রাজি হচ্ছিলেন না। আর ততক্ষণে তুমি আমার দৃষ্টির বাইরে চলে গেছো। আর তারপর তুমি কি করলে? একবার তো ওনাদের রিকোয়েস্ট করতে পারতে, তুমি তো অ্যানাউন্সমেন্ট করাতে পারতে। আমি বারবার করে বলেছিলাম, আমার ফোনটাও অফ হয়ে গিয়েছিল। একবার চার্জ দিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আর তারপর আমি নিজে ফোন করে তোমায় ডাকতাম, অথবা এনকোয়ারি থেকে অ্যানাউন্সমেন্ট করে তোমাকে ডেকে পাঠানোর চেষ্টা করতাম। কিন্তু ওনারা বারবার দাবি করছিলেন যে আমি আসলে ওনাদের সময় নষ্ট করার জন্য এসব বলছি। আমার সঙ্গে নাকি আর কেউ নেই, আর আমি টিকিট ফাঁকি দিয়ে এমনটা করছি। কোনোভাবেই কোনো কথা শুনতে রাজি হচ্ছিলেন না। কি ছিল তাদের নাম জানো? তুমি জানো তাদের নাম? চলো এক্ষুনি কমপ্লেন করবো গিয়ে। কিছু হবে না সেসব করে। আমায় বেশ কিছুক্ষণ ওনারা জিআরপিএফ এর চেম্বারে নিয়ে গিয়ে এটা সেটা প্রশ্ন করে ফাইন চাইছিলেন। আমার ব্যাগে আর মাত্র 200 টাকাই পড়েছিল। সেটা দেখার পর ঘন্টা চারেক কারোর সাথে কোনো যোগাযোগ করতে দিল না আমায়। শুধু বসিয়ে রেখে তারপর ছেড়ে দিল। জিজ্ঞেস করনি এমন অন্যায় তারা কেন করলেন? কেন তোমার সঙ্গে এরকম ভোগান্তি হলো? তুমি কিছু জানতে চাইলে না? আমি যাব, চলো এক্ষুনি চলো। থাক বিকাশ, এইসব নিয়ে আর বাড়াবাড়ি করে কোনো লাভ নেই। কিন্তু কোনোভাবেই মনটা যেন শান্ত হচ্ছে না। ভীষণ রকম রাগ আর তার সঙ্গে প্রচণ্ড টেনশন যেন হয়েই চলেছে। টাইম টেবিলটা ভালো করে চোখ বুলিয়ে দেখলাম, না, এত রাত্রে আর ট্রেন নেই। ভোরের প্রথম ট্রেনে ফিরতে হবে বাড়ি। দুই বাড়িতেই ফোন করে জানিয়ে দিলাম সে কথা। প্ল্যাটফর্মে টুকটাক খাওয়া দাওয়া করে অপেক্ষা করলাম ট্রেনের জন্য। ভোরের ফার্স্ট ট্রেনে অন্ধকার থাকতেই উঠে পড়লাম। কি হলো বিকাশ, তুমি কি এখনো টেনশন করছো নাকি? আরে বাবা, আমি তো এসে গেছি, এত কিসের টেনশন? না, আসলে এখনো যেন কেমন একটা ঘোরের মধ্যে আছি। মনে হচ্ছে চারিদিকটা কেমন যেন হালকা হয়ে আসছে। আরে ধুর বোকা, একটা সমস্যা হয়েছিল, সেটা সমাধান হয়ে গেছে। এখনো এত কিসের চিন্তা? আসলে পৌলমী, আজ যে 3-4 ঘন্টা তুমি ছিলে না, মানে তোমাকে খুঁজে পাচ্ছিলাম না, ওই সময়টাতে না আমি বুঝতে পেরেছি জানো।
কি বুঝতে পেরেছো বলো আমায়। আসলে আমাদের মধ্যে না শুধুই বন্ধুত্ব নেই, আমি তোমাকে শুধু বন্ধু নয়, আরও একটু বেশিই কিছু ভাবি। ওইটুকু সময় তোমাকে হারিয়ে ফেলেছিলাম বলে আমার ভীষণ কষ্ট হচ্ছিল। আসলে এমনভাবে তো কাউকে কখনো হারিয়ে ফেলার ভয় পাইনি। আজ বুঝতে পেরেছি আসলে আমি তোমাকে খুব ভালোবাসি। এই কথাটা মুখে বলে দিতে হতো না বিকাশবাবু, আমি খুব ভালো করেই টের পেয়েছি। আজ তোমাকে হারিয়ে ফেলার পর আমি নিজেও ঠিক এতটাই টেনশন করেছি, ভিতরে ভিতরে ছটফট করেছি কখন তোমার দেখা পাবো। আর তারপর যখন এই প্রচণ্ড বৃষ্টির শ্রাবণের রাত্রে টেনশন শেষ হলো, তখন একটা অন্যরকম শান্তি, বলো। একদম তাই, একদম একটা অন্য রকম অনুভূতি। তবে যে ঝড়ঝাপটা গেল সেটা তো কিছুই নয়। বাড়ি ফিরেই দেখলাম ঘটে গেছে আর এক দুর্ঘটনা। কোনো মতে ব্যাগপত্র রেখে স্থানীয় এক টোটোওয়ালাকে ডেকে মাকে নিয়ে পৌঁছলাম কাছের স্বাস্থ্য শিবিরে। ডাক্তারবাবু জানালেন হসপিটালাইজ করতে হবে এক্ষুনি, না হলে মুশকিলে পড়ব। কিন্তু এক্ষুনি সার্জারি করার টাকা কোথায় পাবো? অগত্যা ফোন করলাম দাদাকে। দাদা, মাকে আজ হসপিটালে ভর্তি করাতেই হলো রে। ডাক্তার বলেছে হার্টের অবস্থা নাকি ভালো নেই, একটা সার্জারি করাতে হবে রে। বেশ অনেকগুলো টাকার দরকার রে দাদা, দেখ না যদি কিছু করতে পারিস। দেখ ভাই, আমি যে টাকাটা প্রতি মাসে বাবা মায়ের জন্য পাঠাই তার বাইরে থেকে বেশি কিছু পাঠানো আমার পক্ষে সম্ভব নয়। জানিস তো নতুন ফ্ল্যাট কিনেছি ব্যাঙ্গালোরে, প্রতি মাসে প্রায় 20,000 টাকা করে ইএমআই দিই। তারপর এখানের এক্সপেন্সিভ জীবনযাপন, তারপরে হাতে কোথায় টাকা থাকে সেরকম। দাদা বলছিলাম যে তোদের ওই অফিসের কি সব মেডিক্লেম হয় না, ওসব থেকে তো তুই কিছু একটা ব্যবস্থা করতে পারিস রে। দেখ না দাদা, যদি একটু ঠিকঠাক ট্রিটমেন্ট করানো হয় মা কিন্তু। তা তুই অনেক কিছুই জানিস দেখছি। হ্যাঁ, শপিং মলের কাজ করা লোকজনেরা এত কিছুর খোঁজ পায়। হ্যাঁ আর হ্যাঁ শোন, মেডিক্লেমের বেনিফিটটা না আমার আর আমার মিসেসের জন্য, হ্যাঁ, আমার বাকি পরিবারের সদস্যদের জন্য নয়। তুই আমায় অপমান করছিস দাদা, জানিসই তো আমার দৌড় কত দূর। সামান্য শপিং মলে কাজ করি, আর তাতে যেটুকু টাকা পয়সা পাই তাতে কোনোভাবে ধার দেনা না করেও দিনটুকু চালিয়ে নিতে পারছি। তবে আমাদের মতো মুটে মজুরদের ইএসআই এর হেলথ কার্ড তো রয়েছে, তা থেকে অবশ্যই সরকারি ইএসআই হসপিটালগুলোতে ট্রিটমেন্ট করানোই যেতে পারে। কিন্তু ভেবেছিলাম যখন সুযোগ আছে তখন বড় জায়গায় মাকে নিয়ে গেলে সার্জারি করাতে পারলে মা হয়তো আরও কিছুদিন বাঁচত। দাদা তুই চিন্তা করিস না, আমাদের যেটুকু ক্ষমতা আমরা ততটুকুর মধ্যেই ভালো থাকব। আর তাছাড়া এখন তোর পরিবার বলতে তো আর শুধু আমরা নই। অনেক কথা শিখেছিস, বাস্তবটা বুঝতে শেখ এবার। বলেছিলাম এক সময় কেউ পাশে থাকবে না, নিজেরটা নিজেকে বুঝে নিতে হবে। এখন বুঝতে পারছিস তো সেদিনের কথাগুলোর মানে? বুঝেছি দাদা, বুঝেছি। রাখছি রে, ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস। অচৈতন্য অবস্থায় আইসিইউতে পড়ে রয়েছেন মা, বাইরে মাথা নিচু করে বসে রয়েছে বাবা। জানা নেই কি হবে পরিণতি। আমিও টেনশন কাটাতে নেমে পড়লাম হসপিটালের নিচের করিডোরে। আর অবাক হলাম ওকে দেখে। এ কি পৌলমী, তুমি এখানে কখন এসেছো? দোকানে যাওনি আজ? না, আজ দোকান খুলিনি, সোজা হসপিটালেই চলে এসেছি। যখন জানতে পারলাম কাকিমাকে এখানে নিয়ে আসা হয়েছে তখন আর অপেক্ষা করিনি। এটা রাখো। এটা কি? দেখে বুঝতে পারছো না? এটা একটা সোনার চেন, মোটামুটি 15 গ্রাম তো হবেই। এ থেকে যা টাকা পয়সা পাবে সেটা দিয়ে কাকিমার সার্জারিটা কোনো রকম ভাবে হয়ে যাবে। তুমি কি করছো পৌলমী? হ্যাঁ, এটা আমি
কখনোই নিতে পারবো না। না না, এ আমার পক্ষে সম্ভব নয়। মনে আছে সেদিন সন্ধ্যাবেলার কথা, যেদিন প্রচণ্ড ঝড় বৃষ্টির রাতে আমায় বসে থাকতে দেখেছিলে? জানো তো, সেদিন তোমার ওই 500টা টাকা আমার কাছে অনেকটা ছিল। আর আজ তোমার বিপদের দিনে এইটুকু দেব না আমি? এটা আমার বাবার আমার জন্য তৈরি করে যাওয়ার একটা শেষ উপহার। বিপদের দিনে কাজে লাগবে, তাই জন্যই তো করিয়ে গিয়েছিলেন। আর সেটা তুমি বিক্রি করে দিতে বলছো? এটা হয় না। খুব হয়। এটা বিক্রি করে আগে কাকিমাকে সুস্থ করো, তারপর এমন আরো একটা তৈরি করে দেবার জন্য সারা জীবন তো তুমি রইলেই। ব্যাস হয়ে গেল একসঙ্গে থাকার অঙ্গীকার। কান্না হাসির, সুখ দুঃখের, জীবন সংগ্রামের, এর থেকে বেশি আর কি চাই? হ্যাঁ জানি, পরিস্থিতি বদলাবে না। আজ যেমন জীবনটাকে টিকিয়ে রাখতে লড়ে যেতে হচ্ছে, 2 টাকা রোজগার করতে মাথার ঘাম পায়ে ঝরাতে হচ্ছে, কালও সেটাই হবে। সবই এক থেকে যাবে, শুধু আমরা একে একে 2 হয়ে যাব। তারপর আর কি, একসঙ্গে মিলে লড়ব। তবে এর মধ্যে আনন্দের বিষয় কি জানেন? বড্ড দেরিতে হলেও বাবা খানিকটা প্রসন্ন হয়েছেন আমার উপর। আজ সত্যি সত্যি বড় গর্ব হচ্ছে রে তোকে নিয়ে। ছোট থেকে তোকে বরাবর উপেক্ষা করেই চলেছি। তোর দাদাকে গুরুত্ব দিয়েছি বেশি। ও পড়াশোনায় ভালো, তাই ওর কদর বেশি করেছি। তবে আজ তুই আমাদের জন্য যা করলি, তাতে তুই আমাদের যোগ্য সন্তান এটা প্রমাণ করে দিলি। বাবা, আমি তো আসলে তেমন কিছুই করিনি। এটা তো আমার দায়িত্ব বাবা। তোমার আর মায়ের আমি যদি খেয়াল না রাখি, কে খেয়াল রাখতো বলো তো? জানি না রে, এত কিছু জানি না। শুধু এটুকু জানি তুই লেখাপড়ায় ভালো নস, কিন্তু তোকে মানুষ করতে পেরেছি। তোর বিবেচনা বোধ, তোর দায়িত্বশীলতা, এগুলোকে ছোট করে দেখবে কার সাধ্যি? পড়াশোনায় ভালো খারাপ তো আলাদা ব্যাপার, মানুষ হিসেবে তুই আজ জিতে গেছিস। এইটুকুই তো চেয়েছিলাম, বাবা মায়ের আশীর্বাদ আর পৌলমীর ভরসা। এবার আশা করি যত বড় বাধা বিপত্তি আসুক না কেন, লড়াই করে ঠিক কাটিয়ে দিতে পারবো। কি বলো? হ্যাঁ, দেখা যাক, কাটাতে তো হবেই। আরে বাবা, জীবন আছে মানে সংগ্রাম থাকবেই। অতএব চলো আজীবন অশান্তি ভোগ করি। আজকের গল্প শ্রাবণ প্রেমের গল্প এ পর্যন্তই। কেমন লাগলো আপনাদের? ভালো লাগলো কি? যদি ভালো লেগে থাকে তাহলে চটপট একটা লাইক আর কমেন্ট করে জানাতে হবে সে কথা। আর যদি খারাপ লাগে তাহলে অবশ্যই ডিসলাইক। আর হ্যাঁ, যদি আপনি আমাদের চ্যানেলে আজ প্রথমবারের জন্য গল্প শুনে থাকেন, অথবা গল্প শুনছেন কিন্তু কোনোভাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করা আর হয়ে ওঠেনি, তাহলে আর অপেক্ষা কিসের? করে দিন না সাবস্ক্রাইবটা। আসলে কি বলুন তো, সাবস্ক্রাইব করলে আমরা মনে করব আপনারা আমাদের কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করছেন, তাই উৎসাহ পাবো আরও নতুন ভালোবাসার গল্প নিয়ে আসার জন্য। যাই হোক, এবার চলে আসবো গত পর্বে যে 10 জন সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। তারা হলেন সঞ্জয় দাস, নিয়তি সিং, শান্তনু বর্মন, অস্মিতা সরকার, তন্ময় দাস, মোহিনী ভট্টাচার্য, রণজিৎ জানা, ঈশানী ঘোষ, জয়শ্রী কুমারী, অভিজিৎ চক্রবর্তী, শুভঙ্কর মহিষ, সীমা সরকার, জেরি ডন সহ অনেকেই। এবার চলে আসবো এই পর্বের প্রশ্নে। তবে তার আগে আরও একবার মনে করিয়ে দিই, জানেন তো ভালোবাসার মরশুমের নতুন ভেঞ্চার ভূত চর্চা, শুধুমাত্র ভূতের গল্প। তা নিয়েই আমরা হাজির থাকছি প্রতি শনিবার রাত্রি 11টায়। ভূত চর্চার লিঙ্ক এই গল্পের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। তাহলে আর দেরি কেন, ওই চ্যানেলটা চটপট সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর অপেক্ষা করুন আগামী শনিবার রাত্রি 11টার। তবে হ্যাঁ, এবার সময় আজকের পর্বের প্রশ্ন করে ফেলার। আজকের প্রশ্ন হলো প্রকাশ আর বিকাশ
অর্থাৎ এই গল্পের দুই চরিত্র, তাদের দুজনের ডাক নাম কি ছিল। গল্পটা যদি বেশ মন দিয়ে শোনা হয়ে থাকে তাহলে কিন্তু চটপট এই উত্তরটা করে ফেলাই যায়। তাহলে আর দেরি কেন, চটপট মোবাইল ফোনটা নাও আর টাইপ করো সঠিক উত্তর কমেন্ট বক্সে। কথা দিচ্ছি আগামী পর্বে প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি নিজে। আজ তবে এ পর্যন্তই। তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে মঙ্গলবার দুপুর 3:30 আর শুক্রবার রাত্রি 8টায়। আর তারপর ভূত চর্চায় তো আসছি শনিবার রাত্রি ঠিক 11টায়। আজ তবে এ পর্যন্তই। ভালো থেকো সকলে, আর ভালোবাসার মরশুমের সঙ্গে সঙ্গে ভূত চর্চাকেও সঙ্গে রেখো।